সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অস্ত্রের একটা অসৎ গুণ রয়েছে। আপনি ধরেন একটি অস্ত্র কারো হাতে তুলে দিয়েছেন। সেই অস্ত্রটি ঘুরে ফিরে একদিন আপনার দিকে তাক করা হতে পারে। তেমনটিই হচ্ছে। যেই অস্ত্র নামানো হয়েছে আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য, সেই অস্ত্র ঘুরে ফিরে এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আসছে। সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। বিশেষ করে প্রথম অস্ত্রটি প্রথমবারের মতো তাক করা হলো একজন উপদেষ্টার দিকে। সেই উপদেষ্টার নাম মাহফুজ আলম। মব করে সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর করা হলো। এখন সেই মব এই মাহফুজ আলমদেরকে হুমকি দিচ্ছেন। কিভাবে? মাহফুজ আলমকে ক্ষমা চাইতে বলছেন তার বক্তব্যের জন্য, এবং তাকে হচ্ছে মবের, যারা এতদিন ধরে মব করছেন, যারা তৌহিদি জনতা নামে চিহ্নিত, যারা তৌহিদি জনতা হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, তারা এখন এই মাহফুজ আলমকে থ্রেট দিচ্ছেন। বিভিন্ন আঙ্গিকে থ্রেট দিচ্ছেন। মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে যারা মব করবেন তাদেরকেও ডেভিল হিসাবে গণ্য করবেন, ট্রিট করা হবে। ঠিক এই স্ট্যাটাসের পরেই মাহফুজ আলমের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এই মবকারীরা, এই তৌহিদি জনতা নামের সোকল্ড উগ্রবাদীরা। এই সারা দেশে যখন হচ্ছে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো হলো, ভাঙচুর করা হলো, ধ্বংস করা হলো, যখন নারীদের ফুটবল খেলা বন্ধ করা হলো, তখন আসলে তৌহিদি জনতার সামনে আসলে আর কি কি রয়েছে? নিশ্চয়ই এখন অন্যান্য নারী যারা নিজেদের প্রয়োজনীয় কাজে বাজারে যান, মার্কেটে যান, বা হচ্ছে অন্যান্য কাজে বের হন, তাদেরকে ঘর থেকে বের করা বন্ধ করা। সরকার যখন এই জিনিসগুলো বুঝতে পেরেছে, যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করার পর, গুড়িয়ে দেওয়ার পর, যখন এই মবকারীরা, এই তৌহিদি জনতা যখন অন্যান্য দিকে দৃষ্টি দিচ্ছে, তখন সরকার বুঝতে পেরেছে যে এগুলোকে নিয়ন্ত্রণ করার দরকার। যখন সরকার নিয়ন্ত্রণের পথে হাঁটছে, তখন তাদেরকেই হুমকি দিচ্ছে। মাহফুজ আলম শুধু বলেছিলেন যারা মব করবেন তাদেরকে ডেভিল হিসাবে মানে ট্রিট করা হবে। জাস্ট এই কথাটাও হচ্ছে, যাদেরকে এতদিন সরকার পৃষ্ঠপোষকতা করেছে, যারা ভাঙচুর চালিয়েছিল, সরকার টু শব্দ পর্যন্ত করেনি। 2 দিন 3 দিন 5 দিন পরে সরকার হচ্ছে বিবৃতি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু যখন ভাঙচুর হচ্ছিল সরকার তখন কিন্তু টু শব্দ করেনি। ঠিক তাদেরকে নিয়ে যখন হচ্ছে তাদেরকে ডেভিল হিসেবে আখ্যা দেওয়ার কথা হচ্ছে সরকারের একজন উপদেষ্টা বলছেন, তখন তাকেও হুমকি দিচ্ছেন। এটাই হচ্ছে অস্ত্রের অসৎ গুণের, বা অস্ত্রের একটি অসৎ বৈশিষ্ট্য। গুণ তো বলা যাবে না, অসৎ একটি বৈশিষ্ট্য। যে যার হাতে যেই অস্ত্র দিয়ে আপনি অন্য আপনার প্রতিপক্ষকে নিধন করতে চেয়েছিলেন, বাংলাদেশের ইতিহাস মুছতে দিতে চেয়েছিলেন, সেই অস্ত্র এখন আপনার দিকে ফিরে আসছে। এই নিয়ে মাহফুজ আলম নতুন একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে কি বললেন, মানে তার আগের স্ট্যাটাসে তিনি বলেছিলেন, গতকাল যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন যে হচ্ছে যারা মফ করবেন তাদেরকে ডেভিল হিসেবে গণ্য করা হবে, এবং বাংলাদেশের যারা তৌহিদি জনতা হিসেবে পরিচিত, তারা গত 15 বছর শেখ হাসিনা সরকারের আমলে নিপীড়নের শিকার হয়েছেন, এখন তাদের শান্তির সময়, কিন্তু এই মবের কারণে তাদের আসলে বিপদ ডেকে আনতে পারে। তিনি স্রেফ মানে এই কথাগুলোকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। এখন এরপরেই আমরা দেখলাম হচ্ছে তাকে থ্রেট দেওয়া হলো নতুন একটি স্ট্যাটাস দিয়ে। মাহফুজ আলম নিজের অস্তিত্ব রক্ষা বা হচ্ছে নিজে ভয় পেয়ে দিয়েছেন কিনা সেটাও কিন্তু এক ধরনের বিষয়। মানে তিনি নিজে এখন তার গা বাঁচানোর চেষ্টা করছেন এই স্ট্যাটাস দেখে আমার মনে হচ্ছে। তহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। তিনি স্পষ্ট করে বলছেন, মানে তিনি হুমকি খেয়ে এখন বলছেন আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে এই সম্ভাবনা রক্ষা করতে হবে। আমি একটু দ্রুত পড়ে যাই, পরে এই নিয়ে বিশ্লেষণ করব। আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ রয়েছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদিবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটা আসন্ন পরিণতি সম্পর্কে সমাধান করা হবে সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে। আমি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি আমার কর্তব্য মনে করছি। বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বাংলাদেশে বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন ও উদ্দেশ্যহীন এবং মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে।
কিন্তু আগে যেভাবে ইসলামোফোবিয়ার আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, যার শিকার আমিও হয়েছি, তা কোনো মতেই যেন মানে আর পুনরাবৃত্ত হবে না। আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা গত 15 বছর নিপীড়নের শিকার হয়েছেন, এভাবে অভ্যুত্থানে রক্ত দিয়েছেন, কিন্তু সে অভ্যুত্থানে এত রক্ত, সে স্বাধীনতা রক্ষার প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে, এই সতর্কতা উচ্চারণে যদি ভুল হয় তাহলে আমার কিছু বলার নেই। আমি জালিম বা মজলুম দুটা হওয়া থেকেই আপনাদের কাছে আল্লাহর কাছে পানা চাই। পুনশ্চ ব্যক্তি আক্রমণ, ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি বা বেইজ্জতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসেবে সবার পরিত্যাগ করা উচিত। চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি, পরস্পর সম্মান ও মর্যাদায় সম্পর্ক নতুন বাংলাদেশের ভিত্তি। মাহফুজ আলম মূলত তার স্ট্যাটাসে বলতে চেয়েছিলেন তিনিও আসলে তৌহিদি জনতার একটি পার্ট, তবে তিনি সহিংস নন বা তিনি এই সহিংসতার পক্ষে নন। কিন্তু তিনি যে শ্রেণীটাকে এই তৌহিদি জনতা বলছেন, তারা এতেই ক্ষিপ্ত হন, যে হচ্ছে এই যারা মাদ্রাসা বা হচ্ছে ধর্মীয় পড়াশোনার সঙ্গে জড়িত, তিনি তাদেরকে হচ্ছে এভাবে চিহ্নিত করেছেন। বিশেষ করে তার কথায় সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছেন যে মানুষ হচ্ছে যে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, বা ধরেন টাঙ্গাইলে, বা হচ্ছে ধরেন যে আপনার বিভিন্ন স্থানে যে বাড়িঘরগুলো ভাঙচুর করা হয়েছে, বা ধরেন এই রংপুরে, হিলিতে, বা হচ্ছে দিনাজপুরে, জয়পুরহাটে যে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হলো, ধরেন এই মানুষগুলাকে তিনি একটা মব বলছেন। কিন্তু মব যারা করছেন বা এই মানুষগুলা বলছেন এটা মব না, এটা জনগণের ন্যায্য দাবি। মানে তারা কয়েকজন মানুষ, 15-20 জন, ধরেন 100 জন, 500 জন একসাথ হয়ে যে কাজটি করছেন, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের কাজ বলে তারা স্বীকৃতি দিচ্ছেন। ঠিক মাহফুজ আলম যখন এটাকে মব বলছেন, তারা এটাকেই হচ্ছে মাহফুজ আলম এটা মানে ঘৃণ্য অপরাধ করেছেন, মাহফুজ আলম এটা তাদেরকে অপমান করেছেন এবং এই বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন, এরকম বলেই মাহফুজ আলমকে আক্রমণ করছেন। মাহফুজ আলমের হয়েছে কি, মাহফুজ আলম তো হচ্ছে স্ট্যাটাস দিয়ে তিনি তার কমেন্টটা লিমিট করে দেন। এখানে আসলে হচ্ছে আর কেউ চাইলেও মানে তিনি যে কমেন্টগুলো অ্যাপ্রুভ করবেন বা দেখাতে চাইবেন, সেই কমেন্টগুলো দেখতে পাবেন, অন্য কমেন্ট দেখাতে পারবেন না। তো মাহফুজ আলমের স্ট্যাটাসে আসলে তাকে গালিগালাজ করার কোনো সুযোগ নেই। এটা কাইন্ড অফ মানে এক ধরনের ওয়ান ওয়ে কমিউনিকেশন। মাহফুজ আলম একটা কথা ডেলিভার করেন, পরবর্তীতে আপনি চাইলে আপনার মতামত দিতে পারবেন না, সর্বোচ্চ রিয়াক্ট দিতে পারবেন, শেয়ার করতে পারবেন। শেয়ার অপশানে গিয়া শেয়ার করার ক্ষেত্রে আপনি হয়তো একটা মতামত লিখতে পারেন। তো মাহফুজ আলমকে গালি দেয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিফ অ্যাডভাইজারের যে একটা পেজ রয়েছে, সেখানে খুব ইন্টারেস্টিং। মানে মাহফুজ আলম নিজের ফেসবুকের স্ট্যাটাসের গালি খান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কমেন্ট বক্সে। এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। তো এখানে যে কমেন্টগুলো পড়েছে, সেখানে আসলে বিষয়, মাহফুজ আলম তো হচ্ছে বইমেলায় যে একটা স্টলে হামলা হওয়ার পরই তো তার গতকালের স্ট্যাটাসটি দিয়েছেন। পরবর্তীতে আজকের স্ট্যাটাসটি এক ধরনের নিজেকে প্রায়শ্চিত্তের জায়গায় বা হচ্ছে নিজের মানে ধরেন যে নিজেকে ক্লিয়ার করা, যে হচ্ছে আমি আসলে কোন পক্ষে, বা আসলে আমি কি চাই, কেন আপনাদের মানে এই কথাটি বলেছি, সেটা ক্লিয়ার করেছেন। কিন্তু গতকালের স্ট্যাটাসের পর তৌহিদি জনতা তাকে লিখছেন, তৌহিদি জনতাকে এত স্বাভাবিকভাবে নিয়েন না। মাহফুজ আলমকে বলছেন আমাদের শিকড় কিন্তু অনেক গভীরে, শত চেষ্টা করে এই প্রজন্মের কাছ থেকে, এটা আরেকটি মন্তব্য, এই মন্তব্যটি আমি পড়তে চাচ্ছি না। হাসিনা ক্ষমা চায় নাই, টিকতে পারে নাই। মাহফুজ ভাই ক্ষমা চেয়ে নেন, জুলাই কিন্তু এখনো শেষ হয় নাই। মানে যে আন্দোলন তারা চালু করেছেন, যে আন্দোলন চলছে, সেটা কিন্তু এখনো শেষ হয় নাই। মাহফুজ আলমকে থ্রেট দিচ্ছেন। আমরাও দেখব আমাদের নিরপরাধ কোনো ভাইকে কিভাবে সরকার আটক করে বিচারের আওতায় আনে। তারা বলছেন যারা মব করছেন, মানে এই মন্তব্যের ব্যাখ্যা হচ্ছে এরকম, যারা মব করছেন তারা হচ্ছে নিরপরাধ, তারা দেশের স্বার্থে কাজ করছেন, তাদেরকে সরকার যদি গ্রেপ্তার করে, মানে কিভাবে গ্রেপ্তার করে এটা তারা দেখে নেবেন। আরেকটি কমেন্ট, বিগত দিনে জয় বাংলা বলার অপরাধে জনগণে মেরেছে, বিপরীতে তৌহিদি জনতার সামনে জয় বাংলা বলার পর কিছুই হয়নি। মানে এরকম শুধু নিন্দা জানাতেই থাকেন এবং বিশ্ব দরবারে দেশের মুখ কালো হতেই থাকুক। আরেকটি স্ট্যাটাস, আরেকটি কমেন্ট, মাহফুজকে বলে দিয়েন কেউ যে এই তৌহিদি জনতা রাস্তায় নিজেদের রক্তে বুক না ভাসাইলে মাহফুজরা এই চেয়ারে বসতে পারতো না, তাদের স্থান হইতো মানে আম্মর আয়নাগরে, অর্থাৎ শেখ হাসিনার আয়নাগরে। এই কথাটাই বুঝছেন। মাহফুজকে অবশ্যই কালকের মধ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা সবাই একযুগে তাকে বয়কট করব, তাকে শাহবাগী ও তাসলিমা নাসরিনের
সন্তান হিসেবে আখ্যা দেব। ঠিক এই কারণেই মাহফুজ তার স্ট্যাটাসের শেষাংশে লিখেছেন, ব্যক্তিগত আক্রমণ, পরিবার নিয়ে কথা না বলার জন্য। আরো নানান থ্রেট নিয়ে কথা হয়েছে। এই যে আরেকজন লিখেছেন মাহফুজকে উদ্দেশ্য করে, মানে এরকম অনেক কমেন্ট পড়েছেন, আমরা তৌহিদি জনতা, মাহফুজ আলম কি এর বিপরীতে গিয়ে কি মুশরিকি জনতা হতে চায়, এটা লিখেছেন। মাহফুজকে ক্ষমা চাইতেই হবে, দুদিন পর মব নিয়ে বিবৃতি দেন, লজ্জা লাগে না, এরকম একজন লিখেছেন। মানে মাহফুজকে একদম মানে প্রধান উপদেষ্টার যে ফেসবুক যে পেজ, সেখানে একেবারে মাহফুজকে একেবারে মানে থ্রেড দিয়ে তাকে ক্ষমা চাওয়ার জন্য, অর্থাৎ মাহফুজ আলম এতদিন ধরে কিন্তু এই গ্রুপটির বিপক্ষে কিন্তু কোনো কথা বলেনি। এখন যখন হঠাৎ করে তিনি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিলেন, তার বিরুদ্ধেই নেমে পড়েছে। অর্থাৎ এই তৌহিদি জনতা বা হচ্ছে এই যে মব করছেন যারা, কিন্তু তাদেরকে মব করলেও এক ধরনের পাপ হচ্ছে, যেখানে মাহফুজ আলমকে তারা থ্রেট দিচ্ছেন, আমাকে কি করবেন আল্লাহ জানে। তবে আমি এদেরকে মবকারী হিসেবেই বলবো, মানে চিহ্নিত করব, কারণ এরা সারা দেশের মানুষের রিপ্রেজেন্টেশন না। আমিও এই শেখ হাসিনার পতন চেয়েছি, কিন্তু আমি শেখ হাসিনার যে যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার চেয়েছি, কিন্তু কারো বাড়ি ভাঙচুরের পক্ষে আমি না। আমার মতো অন্তত দেশে কম করে হলেও 5 কোটি মানুষ রয়েছে যারা কারো ঘর বাড়িতে হামলা, ক্ষতি এবং বর্তমানে যে পরিস্থিতিতে দেশ চলছে এই জিনিসটা চায় না। কেন চায় না জানেন? মানুষ শান্তি চায়। তার ঘরের পাশের ঘরটি যখন পুড়ে, এটা তাপ, এটার আঁচ কিন্তু তার ঘরেও লাগে। মাহফুজ আলমের উদ্দেশ্যে বলতে চাই, এই যে এতদিন পরে নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারবেন, যাদেরকে এতদিন ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন স্থানে মব করতে দিলেন, তারা এখন আপনাদের দিকেই তেড়ে আসছে। আমি আগেও বলেছি, এই মব সরকারের চেয়ে শক্তিশালী, এই মব মাহফুজ আলমদের চেয়ে শক্তিশালী। এই মব নিয়ন্ত্রণ করা এখন খুব কঠিন, কারণ এরা সংখ্যায় খুব বেশি না হলেও এরা খুবই উগ্র, এরা যে কোনো কিছুই করে ফেলতে পারে। কিভাবে এর থেকে রক্ষা পাবেন সেই পথ খোঁজা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য খুবই মঙ্গলজনক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।